গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, অবশ্যই সুস্থ আছো। আর আমি যে গত ক্লাসে যে তোমাদের এসডাব্লিউগুলো দিয়েছিলাম, ওগুলো কি কমপ্লিট করেছো? সুন্দর করে খাতায় লিখে রেখেছো? অবশ্যই করেছো, আমি জানি তোমরা সবাই করেছো এটা। আর আজকে আমরা কি করব, রক্ত নিয়ে যত কথা ছিল আজকে আমরা চেষ্টা করব সমস্তগুলো ক্লিয়ার হয়ে বোঝার। এই কয়দিন আমি তোমাদের যা পড়িয়েছি রক্ত সম্বন্ধে, সবাই কি বুঝতে পারছিলে? কারো কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা তোমরা ফেস করো, যেহেতু আমি ইমিডিয়েট তোমাদের কোনো সলিউশন দিতে পারবো না, তোমরা তোমার বন্ধুর সাথে একটুখানি ডিসকাস করবে, আলোচনা করবে। তাহলে কি হবে, হয়তো দেখা যাবে ও হয়তো কিছু বুঝেছে, তুমি হয়তো কিছু বুঝো না। যখন তোমরা আলোচনা করবে তখন কিন্তু এই যে না বোঝার বিষয়টা ক্লিয়ার হয়ে আজকে রক্ত নিয়ে বিস্তারিত আলোচনা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সবাই বই বের করো, বইয়ের পৃষ্ঠা নাম্বার 64। গত ক্লাসে যদিও আমরা খুব বেশি পড়িনি, অনুচক্রিকাটাই পড়েছিলাম, বাট গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের উত্তর আমরা কিন্তু শিখেছি। সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, যেটা তার পার্থক্যটা শিখেছি, আর ধমনী শিরার পার্থক্যটা ক্লিয়ার করেছি, তাই না? দুইটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। আজকে পড়ব রক্তের সাধারণ কাজ। দেখতে পাচ্ছ সবাই, বই খুলেছ, 64 পৃষ্ঠা। রক্তের প্রত্যেকটা অংশের কাজ আমরা মোটামুটি সবাই পড়ে ফেলেছি। এখন সার্বিকভাবে রক্তের যে কাজ সেটা নিয়ে পড়ব। বইয়ের দিকে তাকাই সবাই। প্রথম হচ্ছে শ্বাসকার্য। রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডে ফুসফুসে পরিবহন করে। রক্তটা কি করছে? অক্সিজেনকে, প্রথমে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি সেই বাতাসটা কোথায় যাচ্ছে? ফুসফুসে। সেই ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সে প্রবাহিত করছে কোথায়? টিস্যু কোষে। আর টিস্যু কোষগুলোতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটাকে নিয়ে আবার কোথায় যাচ্ছে? ফুসফুসে। রক্তকণিকা ও রক্তরস প্রধানত এই কাজটা করে। রক্তকণিকা এবং রক্তরস এই কাজটা করে। কোন কাজটা? ফুসফুস থেকে যে অক্সিজেন আসে সেই অক্সিজেনটাকে টিস্যু কোষে নিয়ে যায়। আর টিস্যু কোষে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডকে কি করে? ফুসফুসে পরিবহন করে। এই কাজটা করে লোহিত রক্তকণিকাটা আর রক্তরস। ঠিক আছে। 2 নাম্বার, হরমোন পরিবহন করা। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন যেটা নিঃসৃত হয়, হরমোন তো আমরা জানি এটা আমাদের শরীরের ভেতরে থাকে, বিভিন্ন কাজগুলো তারা করে থাকে। হরমোনাল ইমব্যালেন্স হলে আমাদের প্রাত্যহিক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। ঠিক আছে। তো এই হরমোনটা যেটা আমাদের শরীরে তৈরি হয় সেটাকে দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। 3 নাম্বার, খাদ্যসার পরিবহন করা। দেহের সঞ্চয় ভাণ্ডার থেকে এবং পরিপাকৃত খাদ্যসার দেহের টিস্যু কোষগুলোতে পরিবহন করে। আমাদের দেহে যে আমরা খাবারটা খাচ্ছি সেটা সারা শরীরে, এই যে খাদ্যের যে সার অংশটা মানে পুষ্টির যে অংশটা, সেটা সারা শরীরের টিস্যু কোষগুলোতে পরিবহন করে কে? রক্ত। আর দেহের সঞ্চয় ভাণ্ডার কাদেরকে বলি মনে আছে? আমরা কি পড়েছিলাম আগে কখনো? একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবার যতটা আমরা প্রয়োজন তার চেয়ে বেশি যদি খাই, সেই খাবারগুলো কি হয়? সেগুলো চর্বি হিসাবে বা জমাট খাদ্য ভাণ্ডার হিসেবে শরীরের ভেতরে থাকে, এবং পরবর্তীতে যদি সেটা খরচ না হয় তাহলে সেটা কি হয়? মেদ হিসাবে শরীরে জমাট বেঁধে যায়। মনে আছে আমরা পড়েছিলাম স্বাস্থ্য রক্ষার জন্য। আচ্ছা, সেটাই, যে দেহের যে সঞ্চয় ভাণ্ডার থাকে, খাদ্যের যে পুষ্টিগুণটা যেটা আমরা শরীরে জমা করে রাখি সেইটা থেকে, বা পরিপাকৃত যেগুলো মানে কাজ হয়ে গেছে, তার আমরা খাদ্য যেটা খেয়েছি আমার শরীরের পুষ্টির জন্য যতটুকু প্রয়োজন সেটা পরিপাক হয়ে গেছে, সেই খাদ্যটা দেহের টিস্যু কোষগুলোতে বহন করে। তারপরে হচ্ছে কি? বজ্র পরিবহন।
নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলোকে কিডনি বা বৃক্কে পরিবহন করে। নাইট্রোজেন ঘটিত যে বজ্রগুলো থাকে শরীরের মধ্যে তৈরি হয় সেটা কিডনি বা বৃক্কে নেয়। কিডনি বা বৃক্কে যাওয়ার ফলে কি হয়, সেখানে প্রসেস হয়ে ইউরিন আকারে আমাদের শরীর থেকে নিঃসৃত হয়ে যায়। এই কাজটাও রক্ত থেকেই হয়। উষ্ণতা নিয়ন্ত্রণ, দেহের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে রক্ত। কিভাবে? উষ্ণতা নিয়ন্ত্রণ, দেহের তাপের বিস্তৃতি ঘটিয়ে দেহের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যে সারাক্ষণ শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে, এই প্রবাহের ফলে শরীরে একটা তাপমাত্রা তৈরি হয়, যেটা আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বলে। বা এই তাপমাত্রা যদি বেড়ে যায় তখন আমরা জ্বর অনুভব করি, এবং তাপমাত্রা যদি কমে যায় তাহলে আমরা শীত বেশি অনুভব করি। আচ্ছা, তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ। দেহে রোগ জীবাণু প্রবেশ করলে মনোসাইট ও নিউট্রোফিল জাতীয় শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণুকে ধ্বংস করে। লিম্ফোসাইট জাতীয় শ্বেতকণিকা অ্যান্টিবডি গঠন করে দেহের ভিতরের জীবাণুকে ধ্বংস করে এবং বাইরে থেকে জীবাণুর আক্রমণকে প্রতিহত করে। এই যে কাজটা, এটা কে করে বলো তো? শ্বেত রক্তকণিকা। যখন কোনো জীবাণু শরীরে প্রবেশ করে তখন মনোসাইট ও নিউট্রোফিল জাতীয় যে শ্বেত রক্তকণিকাগুলো থাকে, আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা পড়েছিলাম, সেই প্রক্রিয়াতে জীবাণুটাকে ধ্বংস করে। আর লিম্ফোসাইট জাতীয় যে শ্বেত রক্তকণিকা আছে তারা অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডিটা হচ্ছে শরীরের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যা ভিতরের রোগ জীবাণুকে ধ্বংস করে আর বাইরে থেকে যে জীবাণুগুলো আক্রমণ করে তাকে প্রতিহত করে। পরের পৃষ্ঠায় দেখি, প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে বিভিন্ন উপাদানের স্বাভাবিক মান। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের রক্তে কি পরিমাণ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এগুলো থাকা উচিত, হিমোগ্লোবিন থাকা উচিত। এগুলো আমরা যখন ব্লাড টেস্ট করাই তখন কিন্তু এই টেস্টগুলোতে আমরা যদিও না খুব বেশি বুঝতে পারি, ডাক্তাররা খুব ভালোভাবে বুঝতে পারে শরীরে লোহিত রক্তকণিকা কমে গেলে বা হিমোগ্লোবিন কমে গেলে বলে রক্ত শূন্যতা, বা অনুচক্রিকা যদি পরিবর্তন হয়, এই যে পরিবর্তনের মাত্রা রক্ত পরীক্ষার মাধ্যমে মাত্রা দেখে ডাক্তাররা রোগ নির্ণয় করেন যে কি সমস্যাগুলো হচ্ছে। তাহলে আমরা সাধারণত যা থাকা উচিত সেইটা যদি জেনে নেই, আমরা পরীক্ষার টেস্টগুলোতে দেখলে বুঝতে পারবো যে আমাদের শরীরের লোহিত রক্তকণিকা কমে গেছে না বেড়ে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে না বেড়ে গেছে, এই জিনিসগুলো বুঝতে পারবো। তাহলে একটু চোখ বুলাই। 1 নাম্বার, লোহিত রক্তকণিকা পুরুষের ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটারে 4.5 থেকে 5.5 লাখ থাকবে, আর সেটা নারীর ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটারে 4 থেকে 5 লাখ থাকবে। নারীর ক্ষেত্রে পুরুষের তুলনায় লোহিত রক্তকণিকার পরিমাণটা কিছুটা কম। ঠিক তেমনি শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে দেখি প্রতি ঘন মিলিমিটারে 4000 থেকে 10,000 থাকে। এর মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে তো ভাগ ছিল, মনে আছে? তার তো বিভিন্ন ভাগ ছিল, নিউট্রোফিল, এগুলো মনে আছে? মনোসাইট যেগুলো ছিল সেগুলোর যে ভাগগুলো আছে প্রত্যেকটা কি পরিমাণ থাকবে। সর্বমোট স্বাভাবিক ডাব্লিউবিসি বলতে বোঝায় হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। আর লোহিত রক্তকণিকাটা হবে আরবিসি, রেড ব্লাড সেল। মনে আছে আমরা যে পড়েছি, সেটাই শতকরা কতখানি থাকবে। আর সর্বোপরি শ্বেত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটারে 4000 থেকে 10,000 থাকবে। আচ্ছা, হিমোগ্লোবিনের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে দেখো 14 থেকে 46, আর নারীর ক্ষেত্রে সেটা 12 থেকে 14। একটু খেয়াল করে দেখবে সব ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর যে শরীরের মধ্যে যে রক্তের যে পরিমাণটা সবগুলোতে একটু একটু করে কম আছে, এটা প্রকৃতিগতভাবেই। আচ্ছা, তারপরে হচ্ছে অনুচক্রিকা 1 প্রতি ঘন মিটার কত থাকবে? 50,000 থেকে 4 লাখ পর্যন্ত। দেখতে পাচ্ছ? আচ্ছা, আর অনুচক্রিকা যে অন্যান্য যে জৈব পদার্থ আছে আমরা পড়েছিলাম, সিরাম ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, এই যে পদার্থগুলো আছে সেগুলো শর্করা মানে কত পরিমাণে রক্ত শর্করা, এই যে আহারের পূর্বে সীমাগুলো দিয়ে, এই যে এগুলো হচ্ছে অনুচক্রিকার ভেতরকার যে পদার্থগুলো, এগুলো কত পরিমাণ থাকতে হয় সাধারণত, এটা একদম ডিটেলস করে এই পেজে দেয়া আছে। এইখান থেকে তোমাদের হতে পারে যে তোমাদের যে অবজেক্টিভ থাকে, বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো থাকে সেখান থেকে এটা আসতে পারে।
দিতেই পারে। তো এটা একটুখানি দেখে রাখবা, মনে রাখার চেষ্টা করবা যতটুকু সম্ভব হয়, ঠিক আছে? 100% মুখস্থ হবে সবার আমি সেটা বলছি না, বাট চেষ্টা করো কতখানি মনে রাখা যায়, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আচ্ছা, এই গেল রক্তের কাজ এবং রক্তের পরিমাণ। মানুষের শরীরে সাধারণত কত পরিমাণ, কোনটা কি পরিমাণ রক্ত থাকে তার বর্ণনা। পরবর্তীতে আছে রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা। এই যে রক্তের উপাদানগুলো আমি পড়লাম, তার যদি কোনো যে বললাম যে বেড়ে যায় বা কমে যায়, সেটা দেখে ডক্টররা কি নির্ধারণ করে যে শরীরে কি কি সমস্যা হচ্ছে, তার কিছু নমুনা উদাহরণ আমরা বইয়ের মধ্যেই পাচ্ছি। কি পাচ্ছি দেখি। মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলে। এক, পলিসাইথেমিয়া। এটা কি রোগ? লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায় তাহলে আমরা বলবো যে সেই মানুষটার পলিসাইথেমিয়া রোগ হয়েছে। এই রোগটা হলে শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। যদি সে পুরুষ হয় তাহলে লোহিত রক্তকণিকার পরিমাণ সাধারণত কত থাকে? 4.5 থেকে 5.5 লাখ। যদি এর চেয়ে বেশি হয় তখন আমি বলবো সেই লোকটির পলিসাইথেমিয়া রোগ হয়েছে। দ্বিতীয় হচ্ছে অ্যানিমিয়া। এই রোগটা কেন হয়? অ্যানিমিয়া হয় হচ্ছে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় যদি কমে যায় অথবা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় যদি কমে যায় তখন হচ্ছে অ্যানিমিয়া। যখন কোনো ব্যক্তির রক্তের মধ্যে কি লোহিত রক্তকণিকার পরিমাণটা বেড়ে যায় তখন কি সমস্যা হয়? তখন হচ্ছে পলিসাইথেমিয়া বলা হয়। আর যদি লোহিত রক্তকণিকার পরিমাণ বা হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকা তো হিমোগ্লোবিনের এখানেই তো আছে তাই না, হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা থাকে না, তো সেই হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তখন আমরা বলবো যে তার অ্যানিমিয়া সমস্যা হয়েছে। বুঝতে পারছো সবাই? সমস্যাগুলো আলাদা করা যাচ্ছে। আচ্ছা, 3 হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া কেন হচ্ছে? নিউমোনিয়া, প্লেগ, কলেরা প্রভৃতি রোগে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। আমরা পড়েছিলাম যে রোগ হলে শ্বেত রক্তকণিকার সংখ্যাটা বেড়ে যায়, কিন্তু যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা অত্যাধিক হারে বেড়ে যায় 50,000 থেকে 1 কোটি নিউমোনিয়া, প্লেগ রোগের প্রভৃতি রোগে শ্বেতকণিকার সংখ্যা যদি বেড়ে যায়, কিন্তু যদি শ্বেতকণিকার সংখ্যা অত্যাধিক হারে বেড়ে যায় 50,000 থেকে 10 লাখ হয় তাহলে তাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে। চিন্তা করো কত বড় একটা সমস্যা। শ্বেত রক্তকণিকার সংখ্যা সাধারণত নিউমোনিয়া বা প্লেগ রোগ, এই টাইপের রোগ হলে, কলেরা, এগুলো হলে বেড়ে যায়, কিন্তু শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি অত্যাধিক হারে বেড়ে যায়, তার পরিমাণ যদি যে 50,000 বলেছি বা 1 লাখ হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, ব্লাডে ক্যান্সার হয়ে গেছে। কত কঠিন একটা রোগ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে লিউকোসাইটোসিস। শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যদি 20,000 থেকে 30,000 হয় তাকে লিউকোসাইটোসিস বলে। নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদি রোগে এই অবস্থাটা হয়। এই রোগগুলো হলে তখন শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিক মানের চেয়ে বেড়ে যায়। সেটার পরিমাণ কত? 20,000 থেকে 30,000 হবে, কিন্তু তার চেয়ে যদি বেশি 50 থেকে 1 লাখ হয়ে যায় তখন কিন্তু সেটা ব্লাড ক্যান্সারের দিকে আমরা বলে দেব। আর যদি তার চেয়ে একটু কম হয় বা তারপরেও সংখ্যা বেড়ে যায় সেইটা হবে হচ্ছে লিউকোসাইটোসিস। তারপরে 5 নম্বর হচ্ছে থ্রম্বোসাইটোসিস। এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিন বলে। এই যে অনুচক্রিকা কি করছে? রক্ত জমাট বাঁধছে, বা অনুচক্রিকার সংখ্যা যদি অনেক বেড়ে যায় এবং রক্তনালীর ভিতরেই যদি রক্তটা জমাট বেঁধে যায় তাহলে কিন্তু বলবো থ্রম্বোসাইটোসিস। বুঝতে পারছি? আমরা জানি জায়গা কেটে গেলে রক্ত ঝরা থেকে অনুচক্রিকা উদ্ধার করে, তাই না, যে রক্ত ঝরতে দেয় না। কিন্তু যদি অনুচক্রিকার সংখ্যা খুব বেশি বেড়ে যায় তখন কি হয়? রক্তটা একদম রক্তনালীর ভিতরেই জমাট বেঁধে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়? রক্তের ভেতরে যখন রক্তনালীর মধ্যেই রক্ত জমাট বেঁধে যায়, এটা একটা বড় সমস্যা না? তো সেইটাকেই বলা হবে থ্রম্বোসাইটোসিস। ঠিক আছে? হৃৎপিণ্ডের করোনারি রক্তনালীর
রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস, এবং গুরু মস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। তাহলে হৃৎপিণ্ডের করোনালির রক্তনালীতে হতে পারে, আরেকটা বলল গুরু মস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে, এই যে দুইটা রোগের নাম বলেছে, একটা হচ্ছে করোনারি থ্রম্বোসিন, আরেকটা হচ্ছে সেরিব্রাল থ্রম্বোসিন। ঠিক আছে, আমার এখানে বানানি একটু ভুল আছে, থ্রম্বোসিন, করোনারি থ্রম্বোসিন, থয় রফালাটা উঠেনি, তোমাদের উঠেছে কিনা জানি না, আমারটাই কিন্তু এখানে একটু বানানে ভুল আছে, ঠিক করে নেবে যদি তোমাদেরও হয়ে থাকে। আচ্ছা, তারপরে 6 নাম্বার হচ্ছে পারপুরা। পারপুরাটা কি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে এই অবস্থা হতে পারে। এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। অনুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে যেমন রক্ত জমাট বেঁধে যাবে রক্তনালীর মধ্যে, ঠিক তেমনি অনুচক্রিকার সংখ্যা যদি কমে যায় তখন আমরা তাকে বলবো পারপুরা। আর এইটা হয় সাধারণত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে। আচ্ছা, লাস্ট হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তের রোগ। এই রোগটা হচ্ছে বংশগতভাবে হয়। বংশের যদি কারো হয়ে থাকে, দাদা দাদির, বাবা মা বা এরকম কারো, তাহলে সন্তানেরও সেটা হতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতা সৃষ্টি করে। এই রোগীটার রক্তের মধ্যে হিমোগ্লোবিনটা থাকে না, আর হিমোগ্লোবিনের পরিমাণটা অনেক কম থাকে, এই কারণে তার রক্তশূন্যতা সৃষ্টি হয়। হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। যেহেতু হিমোগ্লোবিন অনেক কম থাকে, এই কারণে লোহিত রক্তকণিকা তো হিমোগ্লোবিনেরই একটা, কি বলেছিল, যে একটা থলি, হিমোগ্লোবিনের একটা থলি লোহিত রক্তকণিকা, তাই না? যদি ওখানে হিমোগ্লোবিনের অভাব থাকে তাহলে সেই থলিটা বা রক্তকণিকাটা ভেঙে যায় এবং সে কারণে রক্তশূন্যতা দেখা দেয়। এই রোগটি মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে থাকে। যখন মাতা পিতা উভয়েরই অটোজোমে এই জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তখন তাদের সন্তানদের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে এই রোগের প্রকাশ ঘটায়। মানে এই জন্যই এটাকে বংশগতভাবে বলা হয় যে বাবা মার যদি এই জিনটা থাকে, যে থ্যালাসেমিয়া রোগের যে জিনটা, সেটা যদি বাবা মার মধ্যে থাকে, সেই জিন তো সন্তানের মধ্যেও প্রবাহিত হয় না? ঠিক তেমনি দাদা দাদির থাকলে সে দাদা দাদির জিনও কিন্তু সন্তানের মধ্যে আসে, মানে নাতি নাতনিদের মধ্যে চলে আসে। এই জন্যই এটাকে বংশগত রোগ বলা হয়। এখানে সে কথাটাই বলেছে। সাধারণত শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয়। এই রোগের জন্য শিশুকে বা রোগীকে প্রতি 3 মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে বয়স বৃদ্ধির সাথে সাথে রক্তশূন্যতার হার কমে যায়। এটা ছোটবেলাতেই প্রকাশ পায় যে রক্তশূন্যতা, সেখান থেকে কি সমস্যা তা দেখা যায় যে রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম এবং বংশগতভাবে এই হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, এর ফলে হচ্ছে তার থ্যালাসেমিয়া রোগটা হয়। এবং যখন ধীরে ধীরে আরও বয়স হয়ে যায় তখন সেই রক্তশূন্যতা কমে আসে। কিন্তু যদি শিশু বয়সে এই রোগটা ধরা পড়ে তখন কিন্তু তাকে প্রতি 3 মাস অন্তর রক্ত দিতে হয়, অন্যের শরীর থেকে রক্তটা দিতে হয়, কারণ তার নিজের শরীরে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, আরেকজনের শরীর থেকে হিমোগ্লোবিন নিয়ে রক্তটা নিতে হয়। এবং 3 মাস পর পর কেন নিতে হয়? 3 মাস পর পর নিতে হয় তার কারণ হচ্ছে 3 মাস পর পর 120 দিন কিন্তু লোহিত রক্তকণিকার কি আয়ুষ্কাল। তো 120 দিন পর যখন লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায় তখন আবার নতুন করে তো লোহিত রক্তকণিকা সেই থ্যালাসেমিয়া রোগীর তৈরি হচ্ছে না, তখন আবার আরেকজনের শরীর থেকে সেই রক্তটা তাকে দিতে হয়। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আজকে আমরা রক্ত নিয়ে এই পর্যন্তই পড়ব, আর রক্তের গ্রুপ সম্বন্ধে আমরা সামনে পড়া শুরু করব। আজকে আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দিই। মোটামুটি 3-4টা ক্লাস হয়ে গেছে, একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আমরা দিইনি, এখন পর্যন্ত পড়িনি। তো সৃজনশীল প্রশ্নটা আজকে দেবো তোমাদের HW। প্রশ্নটা হচ্ছে একটা ছবিটা হচ্ছে এই যে রক্তনালীর মধ্যে কি কি আছে। আমি ছবিটা আঁকলাম না, তোমরা বই থেকে দেখো। এইটাই হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন। একটা নালীর মধ্যে থেকে এরকম বিভিন্ন উপাদান ছড়িয়ে আছে, ওই সব উপাদানগুলোর নাম সাইডে দেওয়া আছে। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের, ঠিক আছে? সৃজনশীলটা এইটা হচ্ছে তোমাদের নমুনা উদ্দীপক। আচ্ছা, এখন আমি এটা লিখলাম না, যেহেতু বইয়ে খুব সুন্দর করে বড় করে দেয়া আছে, তোমরা
ওখান থেকে দেখতে পারবে। আর ওখানে সৃজনশীল প্রশ্নগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি। ক প্রশ্ন হচ্ছে রক্ত কি, ঠিক আছে। খ প্রশ্ন হবে লিউকোমিয়া কি। ঠিক আছে। 3 নাম্বার প্রশ্নটা হবে উদ্দীপকের হিমোগ্লোবিনবিহীন কণিকা যেটা থাকে এই হচ্ছে 4টা প্রশ্ন। প্রথম হচ্ছে রক্ত কি, বলবো না। লিউকোমিয়া কেন হয় এইমাত্র বর্ণনা করেছি, তারও বলার প্রয়োজন নেই। উদ্দীপকের যে চিত্রটা, সেই চিত্রে কয়েকটা উপাদান ছিল, সেখানে যেটা হিমোগ্লোবিনবিহীন যে কণিকাগুলো ছিল তার ভূমিকা কি। হিমোগ্লোবিনবিহীন কি কি থাকবে, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, এই দুইটার ভূমিকা লিখবা, যে কি কি তারা ভূমিকা পালন করে, মানে তাদের কাজগুলো। আচ্ছা, শেষ হচ্ছে উদ্দীপকের চিত্রটাতে মানবদেহের যে অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য তা বর্ণনা করো। একদম সোজা কথায় রক্তের যে গুরুত্বপূর্ণ কাজগুলো মানবদেহে করে থাকে, যেটা আমরা আজকে পড়েছি রক্তের কাজের মধ্যে, রক্ত কি, রক্ত কি কি কাজে ব্যবহার করা হয়, আমাদের মানবদেহ কেন অপরিহার্য, একদম বিস্তারিত বর্ণনা হবে 4 নাম্বার প্রশ্নে। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, ছবিটা হচ্ছে, চিত্রটি হবে পৃষ্ঠা কত একটু দেখি, 59, 59, ঠিক আছে। এই চিত্রটা এখানে আছে, আর এই প্রশ্নটা হবে তোমাদের সৃজনশীল প্রশ্ন। আগামী ক্লাসে এটা সলভ করে নিয়ে আসবে, আর অবশ্যই আমি তো তোমাদেরকে সাহায্য করবই যে কিভাবে সলভ করা যায় সেটা বলার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।